মায়ানমারের সাথে এবং ভারতের সাথে একসাথেই মীমাংসা করেছে এবং ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের মাধ্যমে সমাধান করেছে। অতএব জাতিসংঘের মাধ্যমে 1997-এর যে কনভেনশন আছে সেই কনভেনশন অনুযায়ী ভাটির দেশ হিসেবে আমরা যে পানির পাইতে পারি, সেই পানি পাওয়ার জন্য একটা স্থায়ী ব্যবস্থা হিসেবে উদ্যোগ নেওয়া দরকার। আমাদেরকে বুঝতে হবে ভারত রাষ্ট্রের চরিত্রটা। ভারত একটি সম্প্রসারণবাদী আধিপত্যবাদী রাষ্ট্র এবং সবচেয়ে দখলদার রাষ্ট্র। আজকের আধুনিক বিশ্বে ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দখলদার রাষ্ট্র। আপনার একেবারে বাংলাদেশের শুরু থেকে ধরেন ফারাক্কা নিয়ে যেটা শুরু, এটা তো বাংলাদেশের আগে থেকে শুরু। বাংলাদেশ জন্মানোর আগে তারা ফারাক্কা ব্যারেজ করা শুরু করেছিল শেখ মুজিবের আমলে। ওনার কাছ থেকে আসলে এক ধরনের ট্রায়াল বেসিসের অনুমতি নিয়ে সেটাকে চালু করা হয়। আমাদের বিরুদ্ধে পানি যুদ্ধে নেমেছে, অর্থাৎ আমাদেরকে তারা, ভারতের মধ্যে একটা প্রতিহিংসা জাগ্রত হয়েছে। কারণ তাদের এতদিনের দাসানুদাস সরকার না থাকায় এবং সরকার পড়ে যাওয়ায় এবং সরকার পালিয়ে যাওয়ায়, যে নতুন সরকার এসছে, নতুন সরকারকে বিব্রত করা, বিপদে ফেলার জন্যই তারা এটা করছে। বা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে যারা খুব বড় রকমের কথাবার্তা বলে, তাদের একটা ব্যাপার এরকম কাজ করে, তারা মনে করে যে এটা নিয়ে মামলা মোকদ্দমা করলে ভারতের সাথে আসলে আমাদের সম্পর্কের অবনতি ঘটবে। আপনারা জানেন সারা দেশে এখন ভয়াবহ বন্যা চলছে এবং এটা আম, আজকে থেকে একটু একটু উন্নতির দিকে বলবো, অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে না দেখে দেখা যাচ্ছে যে বন্যা পরিস্থিতির অবনতি হয়নি, তবে অপরিবর্তিত রয়েছে। সেক্ষেত্রে আমরা উন্নতি বলবো না। তারপরেও গতকালের চেয়ে আজকের অবস্থা কিছুটা স্থির হয়ে আছে। সো সব কিছু বিবেচনায় আমরা প্রত্যাশা করছি বন্যা পরিস্থিতি ভালো হয়ে যাক। কিন্তু যেটা হয়েছে, আপনাদের দুজনের কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে বন্যা পরিস্থিতিটা হলো, ভয়াবহ আকার ধারণ করলো, বলা হচ্ছে যে ভারতের ত্রিপুরার দুইটি বাঁধ, গজলডোবা এবং ডম্বুর, এই দুইটি বাঁধ খুলে দেওয়ার কারণে আহ, বেশি এফেক্টেড হয়েছে। হ্যাঁ, প্রাকৃতিক কারণ তো আছেই তার সাথে। সো এই বিষয়টাকে আপনারা দুজনের কাছে আমার একই প্রশ্ন, যে কেমন, কি মনে করছেন? আমি প্রথম মাহবুব আলম ভাই আপনার কাছে যাচ্ছি। মাহবুব ভাই প্লিজ। প্রথমত হচ্ছে যে ত্রিপুরার গোমতী নদীর যে বাঁধ, ডাম্বুর ড্যাম, তারা খুলে দিয়েছে। এবং এটা খুলে দিয়েছে হচ্ছে 21 তারিখ সকাল 8টা 35। এবং এটা খুলে দেওয়ার পর ওদের যে গোমতী জেলার যে প্রশাসক আছে, উনি তার সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু বিষয়টা হলো, এই ধরনের ক্ষেত্রে এই ধরনের কোনো ড্যামের গেট খুলতে হলে আগে থেকে মানুষকে জানাতে হয়। আর আমরা তাদের প্রতিবেশী দেশ, এক দেশ না। তো আমাদেরকে আরো আগে জানানো, এটাই হচ্ছে আন্তর্জাতিক রীতিনীতি এবং ব্যবস্থা। তো এইটা আমরা দেখলাম অদ্ভুত ভাবে তারা তার নিজের জনগণকেও জানালো না, আর আমাদেরকে জানানোর প্রয়োজনও বোধ করলো না। তো এর ফলে কি হলো? এর ফলে এই বাঁধের পানি আমাদের এখানে এসে আমাদের কয়েকটা জেলা তলায় গেল, বন্যায় ভেসে গেল আমাদের বিভিন্ন অঞ্চল। আমাদের সতর্ক হওয়ার কোনো সুযোগ হলো না। হ্যাঁ, অফকোর্স, যে আমাদের এখানে অতিবৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে আমাদের নদ নদী ভরেছিল, আর ওদের এই গোমতীর বাঁধ খুলে দেওয়ায় এসে আমরা এই বন্যা পরিস্থিতি একটা ভয়াবহ রূপ। তো আমার কাছে যেটা হলো, বাঁধ খুলে দিল এটা বড় কথা না, ওরা বাঁধ দিল কেন? কারণ আমরা যদি দেখি, স্বাধীনতার পর থেকে, আমরা স্বাধীন যখন হলাম একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, প্র্যাকটিক্যালি তারও আগে থেকে ভারত, কারণ আমাদেরকে বুঝতে হবে ভারত রাষ্ট্রের চরিত্রটা। ভারত একটি সম্প্রসারণবাদী আধিপত্যবাদী রাষ্ট্র এবং সবচেয়ে দখলদার রাষ্ট্র। আজকের আধুনিক বিশ্বে ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দখলদার রাষ্ট্র। হয়তো অনেকে বলবেন যে আমেরিকা বা রাশিয়া বা অন্য না, ভারতই হলো সবচেয়ে দখলদার রাষ্ট্র। ভারত 400-র উপরে স্থানীয় রাজ্য, যেটা পিসলি স্টেট বলা হতো, সেগুলো তারা দখল করেছিল, এই ত্রিপুরা সহ। ত্রিপুরা কিন্তু ভারতের অংশ ছিল না, এটা ত্রিপুরা দখল করা অংশ। তো এই যে ভারতীয় দখলদার বা সম্প্রসারণবাদী শক্তি আমাদের স্বাধীনতার পর থেকেই আমাদের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে নানামুখী ষড়যন্ত্রের একটি ষড়যন্ত্র হচ্ছে পানি আগ্রাসন বা পানি যুদ্ধ। এই পানি যুদ্ধ করার জন্য এরা ফারাক্কা ব্যারেজ তৈরি করে এবং আমাদের সাথে আলাপ আলোচনা করে মানে ফারাক্কা চুক্তি টুক্তি হলো।
অবশ্য আহ এই চুক্তিটা হলো 96-তে এসে, যেটা হওয়ার কথা ছিল অনেক আগে মুজিবের আমলে। তো তিনি সেভাবে এই চুক্তিতে বা চুক্তিটা সম্পন্ন হয় না, অবশ্য একটা প্রাথমিক চুক্তি হয়েছে। তো যাই হোক, তার চেয়ে বড় কথা হলো যে আমাদের অভিন্ন 54টা নদীর মধ্যে 30টা নদীতেই তারা বাঁধ দিয়েছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের মধ্যে একটা যুদ্ধ, পানি যুদ্ধ। তো এই যুদ্ধের অংশ হিসেবেই তারা এইবার এইভাবে পানিটা ছেড়েছে, কাউকে না বলে। কারণ আমাদেরকে বললে ভারত তার ত্রিপুরার জনগণকে বলতে হয়। কাজে ত্রিপুরার জনগণ ডোবে ডুবুক, নিজের জনগণ ডোবে ডুবুক, একটা কথা আছে না, মানে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ। আসলে ভারতের এখন অবস্থাটা কি হয়েছে, ভারতে এখানে এতদিন ধরে তাদের একটি দাস সরকার ছিল, শেখ হাসিনা নামের একটা দাস ছিল। এখন সেই দাস পালায় গেছে দেশ থেকে, আবার ঘটনাক্রমে তার দেশে পালাইছে, সেখানে আশ্রয় দিয়েছে। তাই এইটার কারণে তার মধ্যে একটা প্রতিহিংসা কাজ করছে, যে আমরা আমাদের এতদিনের মানে লুটপাট করার যে বাংলাদেশ নামক ভূখণ্ডটা, সেইখানে একটা অন্য সরকার এসছে। তা এই যে প্রতিহিংসার জায়গা থেকে তারা, আমি মনে করি তারা এই ডাম্বু আহ ব্যারাজের তারা গেট খুলে দিয়েছে। এইটা খুব দুর্ভাগ্যজনক। আমি মনে করি এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, আমাদের জনগণকে সংগঠিত করতে হবে, এবং আমাদের জনগণকে শত্রু মিত্র শেখাতে হবে। কারণ শুধু একটি ড্যামের ব্যাপার না, শুধু আমাদের পূর্বাঞ্চলের এই বন্যার ব্যাপার না, অতিবৃষ্টি, বন্যা তো একটা প্রাকৃতিক ব্যাপার, এটা বন্যা হবেই, অতিবৃষ্টি থাকবে ইত্যাদি কারণে বন্যা হবে। কাজে বন্যা প্রতিরোধের আমাদের যেমন নিজস্ব প্রস্তুতি থাকা দরকার, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমরা শিকার হচ্ছি। যেমন গজলডাঙ্গা বাঁধের কথা বলা হচ্ছে, তিস্তার উপরে যেটা আছে। এখন আমি জানি না তারা আমি এটা কি একটু করবে। আপনাকে যদি থামাই, আমি যেটা জানতে চাচ্ছি যে প্রায় 31 বছর পরে বলা হচ্ছে যে এই বাঁধটা খোলা খোলা হলো। কেন এই সময় এসে কেন খোলা হলো, আপনি কি মনে করেন? আমি আমি তো একটু আগে বললাম যে তারা আমাদের বিরুদ্ধে পানি যুদ্ধে নেমেছে। অর্থাৎ আমাদেরকে তারা, ভারতের মধ্যে একটা প্রতিহিংসা জাগ্রত হয়েছে। কারণ তাদের এতদিনের দাসানুদাস সরকার না থাকায় এবং সরকার পড়ে যাওয়ায় এবং সরকার পালিয়ে যাওয়ায়, যে নতুন সরকার এসছে, নতুন সরকারকে বিব্রত করা, বিপদে ফেলার জন্যই তারা এটা করছে, আমি এটা মনে করি। আচ্ছা, আমি একটু হাসনাত কাইম ভাইয়ের কাছে যাচ্ছি। হাসনাত ভাই, আপনি মাহবুব ভাইয়ের কথা শুনলেন, আমার প্রশ্নগুলিও শুনেছেন। আমি আপনি একটু আপনার বিশ্লেষণ শুনতে চাচ্ছি, প্লিজ। না দেখেন, বাংলাদেশের তো পানি সমস্যা বহুদিনের। এবং এটা ধরেন আমরা বাংলাদেশের এই যে পানির যে আগ্রাসনের শিকার হয়, কিংবা ভারতীয় যে আসলে পানি নীতি, সেইটা যে আসলে বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়, বাংলাদেশে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলি নিয়ে আমাদের জায়গা থেকে আমরা বহুদিন আগে কথা বলছিলাম। কিন্তু একটা আহ বড় ব্যাপার হচ্ছে যে এখানকার সরকারগুলো বা যারা সরকারে থাকে, তারা আসলে এই বিষয়গুলি নিয়ে যেই ধরনের আসলে আলোচনা কিংবা যেইভাবে সমঝোতায় পৌঁছার কথা, কিংবা যেই ধরনের উদ্যোগ নেওয়ার কথা, আমরা আসলে সরকারের পর্যায় থেকে এটা পাই না। আপনার একেবারে বাংলাদেশের শুরু থেকে ধরেন ফারাক্কা নিয়ে যেটা শুরু, এটা তো বাংলাদেশের আগে থেকে শুরু। বাংলাদেশ জন্মানোর আগে তারা ফারাক্কা ব্যারেজ করা শুরু করেছিল শেখ মুজিবের আমলে। ওনার কাছ থেকে আসলে এক ধরনের ট্রায়াল বেসিসের অনুমতি নিয়ে সেটাকে চালু করা হয়। এখন তো তাদের এর চাইতেও ভয়াবহ জিনিস যেটা, সেটা হচ্ছে যে তারা রিভার লিঙ্কিং প্রজেক্ট বলে একটা প্রজেক্ট করছে। তারা বলছে যে পানি উদ্বৃত্ত আছে, এটাকে বলে ওরা হিমালয়ান বেসিন, যে হিমালয় অঞ্চলে, হিমালয় বেসিনে পানি, বাড়তি পানি আছে। এই পানি তারা আসলে পেনিনসুলারে নিয়ে যেতে চায়, এবং তার জন্য হিমালয় থেকে তারা পানি ওই সাউথে তারা নিয়ে যাওয়ার জন্য একটা মহা পরিকল্পনা করেছে। এবং আপনারা গজলডোবার কথা যেটা শুনলেন, গজলডোবা দিয়ে এই পানি তারা বিহারের মেচি নদী বলে একটা নদী আছে, মানে তিস্তাকে একদম বেঁধে বিহারের মেচি নদীতে সেই পানি তারা পরিচালনা করছে। এটা তাদের গজলডোবার করার একটা কারণ। তো এই রকমের জিনিসগুলি নিয়ে তারা যেরকম ধরেন রিভার লিঙ্কিং প্রজেক্ট করছে, কিংবা আসলে বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করছে, তার এরকম ঘটনা তো কেবল বাংলাদেশের একা না। সারা দুনিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সমস্ত দেশ গড়ে উঠেছে,
তাদের অনেকেরই এরকম সমস্যার শিকার হয়েছে, এবং সেটা শিকার হওয়ার কারণে 1990 সাল থেকে জাতিসংঘে এই সমস্ত পানির প্রশ্ন কিভাবে সমাধান করা যায় তার জন্য ধরেন প্রপোজাল এসছে। 1997-এ কনভেনশন করা হয়েছে, এবং সে কনভেনশনে একটা প্রভিশন ছিল যে 35টা দেশ যদি সেটা রেটিফাই করে তাহলে সেটা একটা আইনে পরিণত হবে। আমরা বাংলাদেশকে বহু আগে থেকে বলে আসছি যে আমরা ভাটির দেশ, ভাটির দেশের স্বার্থে আইনগুলি করা হয়েছে, অতএব বাংলাদেশের উচিত এটা রেটিফাই করা। আমরা এটার জন্য বাংলাদেশ সরকারের সাথে বহুবার দেন দরবার করছি, কিন্তু এটা রেটিফাই করে না। এই চুক্তিটা বাংলাদেশ এই চুক্তির কোনো সুযোগ, এই আন্তর্জাতিক আইনের কোনো সুযোগ কখনোই নেওয়ার চেষ্টা করে নাই। এখন যে পরিস্থিতিটা দাঁড়াইছে, যদি আমরা বলি যে বাংলাদেশ সই করে নাই, কিন্তু এটা ভিয়েতনাম সর্বশেষ সই করছে 14 সালে, করার পরে এটা একটা আন্তর্জাতিক একটা আইনে পরিণত হচ্ছে। বাংলাদেশের যারা আসলে পরিবেশ নিয়ে কাজ করে, নদী নিয়ে কাজ করে, পানি নিয়ে কাজ করে, তাদের একটা, কিংবা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে যারা খুব বড় রকমের কথাবার্তা বলে, তাদের একটা ব্যাপার এরকম কাজ করে, তারা মনে করে যে এটা নিয়ে মামলা মোকদ্দমা করলে ভারতের সাথে আসলে আমাদের সম্পর্কের অবনতি ঘটবে। আমি অনেক সময় বা আমাদের জায়গা থেকে অনেক সময় আমরা বলছি যে ভারতের সাথে আমরা সমুদ্র সীমা মামলা করে ঠিক করেছি, তাতে তো সম্পর্কের আসলে কোনো অবনতি হয় না। তাইলে আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি আমাদের নদীর সমস্যার সমাধান করতে হয়, সেটাতে ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার তো কোনো কারণ নাই। কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে আমরা নদীর আর এই সমুদ্রের প্রশ্ন মায়ানমারের সাথে এবং ভারতের সাথে একসাথেই মীমাংসা করেছে, এবং ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের মাধ্যমে সমাধান করেছে। অতএব জাতিসংঘের মাধ্যমে 1997-এর যে কনভেনশন আছে, সেই কনভেনশন অনুযায়ী ভাটির দেশ হিসেবে আমরা যে পানি পাইতে পারি, সেই পানি পাওয়ার জন্য একটা স্থায়ী ব্যবস্থা হিসেবে উদ্যোগ নেওয়া দরকার। এইটা আমাদের দেশের সরকারগুলি এখনো নেয় নাই। এবং আমি মনে করি যে বাংলাদেশে এখন যে সরকার আছে, যাদের উপরে পানির উপদেষ্টা হিসেবে ধরেন রিজওয়ানা হাসান বলে একজন ধরেন এখানে পানির দায়িত্বে আছেন, উনি নিজে আসলে 1997-এর কনভেনশন সম্পর্কে জানেন। ওনারা আমাদের সাথে একসময় কথা বলেছেন। আমি আশা করি যে বাংলাদেশের সরকার যদি একটু স্টেবল হয়, তাহলে তাদের উচিত হবে যে এই সমস্ত সমস্যার এক ধরনের স্থায়ী সমাধান করার জন্য জনগণকে সাথে নিয়ে তাদের অবস্থান থেকে আসলে ভারত সরকারের সাথে কথা বলা, এবং সেটা না হইলে আসলে আন্তর্জাতিক যে মহল আছে তাদের সাথে আসলে ওইখানে বিষয়গুলিকে নিয়ে যাওয়া। আর এমনিতে এটা হওয়া ছাড়া আজকে ধরেন আপনি বলতেছেন যেটা হয়েছে, যে আমরা যেটা জানি যে ফেনীতে আমরা যে অবস্থাটার শিকার হইলাম, সেটার সাথে একটা প্রাকৃতিক দুর্যোগের সম্পর্ক আছে। ওইখানে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে, এটা তারা বলবেন। আরেক সময় ধরেন এটা তিস্তার বেলা এটা বলা হয়, কিংবা ধরেন সিলেটে যখন আসলে এরকম তাহিরপুরের দিক থেকে আসলে সুরমা কুশিয়ারা বলেন, কিংবা আসলে পিয়ার নদী বলেন, ওইগুলি থেকে যখন আসলে ঢল আসে, আমাদের বৈশাখ মাসে ফ্ল্যাশ ফ্লাডে আমাদের ধরেন প্রচুর ফসল হানি হয়, এই ঘটনাগুলি ঘটতে থাকে। কিন্তু এটার প্রবাহ যখন আমাদের পাওয়ার কথা তখন আমরা পাই না, এবং যখন পানিটা আসলে তারা আটকে রাখে, তখন আসলে স্বাভাবিক বৃষ্টিপাতের পানিকেও তাদের পক্ষে আসলে আর ধারণ করে রাখার মতো তাদের কোনো ব্যবস্থা থাকে না। তখন একসাথে পুরোটা পানি তারা ছাড়তে বাধ্য হয়। তাইলে যদি প্রবাহটা আসলে স্বাভাবিক থাকতো, ভাই যেটা প্রথমেই বললেন, যদি বাঁধ না থাকে, যদি প্রাকৃতিক ভাবে আসলে নদীগুলি চলে, তাইলে আসলে এরকম পানিটা ওইরকম ধারণ করে রাখার প্রশ্ন আসে না, এবং একসাথে ছেড়ে দেওয়ার প্রশ্ন আসে না। বৈশাখ মাসের এই বন্যা, আষাঢ় মাস শ্রাবণ মাসের এই বন্যা, এগুলি থেকে আমরা রেহাই পাই। আবার যে সময় পানির দরকার সেটা একটা সমতার ভিত্তিতে আমরা পানি পাইতে পারি।